আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের ৮ নাম্বার ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা দেখতে দেখতে ৮টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আর আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, কারণ হচ্ছে অনেক আপুরা এই ক্লাসটার জন্য ওয়েট করতেছিল। কারণ হ্যান্ড প্রিন্ট মানে হচ্ছে পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্টের প্রচলনটা এত বেশি। তো আমরা হচ্ছে আজকে পাঞ্জাবিতে পেন্টিং করব। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ডার্ক কালার বা কালো কাপড়ে কী নিয়মে পেন্টিং করব বা কী নিয়মে পেন্টিং করলে কালার শেড সুন্দর হবে, তারপর টুকিটাকি বিজনেস রিলেটেড যে কোনো বিষয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব। তো ক্লাসটা আই হোপ সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আর আমার মনে হয় এটা অনেক হেল্পফুল। তো অনেকেই আমার কাছে একটা জিনিস জানতে চান যে আপু তুমি কি কাপড়ে আগে থেকে এঁকে নাও বা হচ্ছে কোনোভাবে কার্বন পেপার বা অন্য কোনো কিছু দিয়ে মার্ক করে নাও কি না। সচরাচর আমার কোনো কিছু দিয়ে আঁকার প্রয়োজন হয় না, তো আমি দেখানোর জন্য হচ্ছে আজকে এখানে এঁকে নিচ্ছি। তার চেয়ে বড় কথা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি এই ডিজাইনটা নতুন করতেছি। আপু হচ্ছে আমাকে শাড়ির রেফারেন্সটা দিয়েছিল, আর পাঞ্জাবির যে রেফারেন্সটা ছিল সেখানে পাঞ্জাবির ডিজাইনটা ভাসতেছিল না। তো যেহেতু একদম নতুন ডিজাইন প্লাস হচ্ছে আমার কাছে রেফারেন্স পিক নেই যে দেখে দেখে সরাসরি কালার অ্যাপ্লাই করব, তো সব কিছু মিলে হচ্ছে আমি এখানে একটু এঁকে নিচ্ছি। আর আমি এখানে নর্মালি একটা পেন্সিল দিয়ে আঁকতেছি, কোনো স্পেশাল বা হচ্ছে কোনো পেন্সিলের নাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। এটা নর্মালি দোকানে যেরকম পেন্সিল পাওয়া যায়, মেবি এটা একটা 2B পেন্সিল হতে পারে অথবা 4B, এই টাইপের, আমার সঠিক মনে নেই। তো আপনারা হচ্ছে কালো কাপড়ে যদি আর্ট করেন নর্মাল যে কোনো একটা পেন্সিল দিয়ে আর্ট করতে পারেন। আবার সাদা কাপড়ে আর্ট করলে একটু লক্ষ্য রাখবেন যেন পেন্সিলের দাগটা খুব বেশি না ভাসে। অনেক সময় হালকা কালার দেওয়ার ফলে হচ্ছে পেন্সিলের দাগটা ভিতর থেকে ভেসে ওঠে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা 2B পেন্সিলটা ইউজ করবেন, একদম ডার্ক পেন্সিল ইউজ করবেন না, কারণ ডার্ক পেন্সিলের কালারটা একটু বেশি ডার্ক থাকে আর হচ্ছে রঙের উপর দিয়ে বোঝা যায়। তো আমি এখানে কালারফুল কাজ করব, কিন্তু তার আগে হচ্ছে আমি এখানে হোয়াইট কালার দিয়ে একটা বেস দিয়ে নিব। কারণ আমরা জানি যে কোনো ডার্ক কাপড়ে আপনারা সরাসরি যদি কালার ইউজ করেন তাহলে সেই কালারটা ফুটে না বা দেখতে সুন্দর লাগে না, অথবা হচ্ছে কালারের ফিনিশিংটা ভালো আসে না। সাপোজ আমি এখানে এটার উপর হচ্ছে রেড কালারের কাজ করব, প্লাস হচ্ছে পিঙ্ক, এই টাইপের কালার দিয়ে কাজটা করব। আমি ভিডিওর শুরুতেই যেহেতু পাঞ্জাবিটা দেখালাম, আপনারা হয়তো আইডিয়া করতে পেরেছেন যে এই কালারগুলো সরাসরি অ্যাপ্লাই করলে ব্ল্যাক কালারে একদমই ভাসবে না। বিশেষ করে আপনি যদি একটা ব্ল্যাক কালার কাপড়ের উপর সরাসরি একটা রেড কালার অ্যাপ্লাই করেন, দেখা গেল শুকানোর পর কালারটা একদমই ভাসতেছে না। কালার সৌন্দর্য বা হচ্ছে এটা যে রেড কালার সেটাই আপনি শুকানোর পর একদমই বুঝতে পারবেন না। সেই জন্য হচ্ছে একটা বেস দিয়ে নেবেন। অনেকেই আমাকে বলেন যে আপু আমি হচ্ছে ব্ল্যাক কালার বা ডার্ক যে কোনো কাপড়ে কাজ করলাম, কিন্তু হচ্ছে আমার কালারের ফিনিশিং আসতেছে না, কালারটা ভাসতেছে না। এটার কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারে না যে আগে একটা বেস দিয়ে নিতে হবে। যে কোনো ধরনের ব্ল্যাক কাপড়ে একটা বেস দিয়ে নেবেন, অবশ্যই বেসটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন। অনেকে আরেকটা কাজ করে বেস শুকানোর আগে হচ্ছে আরেকটা বেস দিয়ে দেয় বা উপরের বেসটা দিয়ে দেয়। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আগের বেসটা শুকানো হয় নাই, দুইটা কালার একসাথে মিক্সড হয়ে কালার চেঞ্জ হয়ে যায়, অথবা হচ্ছে কালার ঠিক মতো বসে না। তো একটা বেস দেওয়ার পর অবশ্যই অনেকক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত কালারটা ভালো করে না শুকাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সেকেন্ড লেয়ার কখনোই দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে আমি যে তুলিটা ইউজ করতেছি, আমি প্রত্যেক ক্লাসেই হচ্ছে কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি কী তুলি ইউজ করো। আমি নর্মালি 2B তুলি, 00 তুলিটা ইউজ করি, আর 000 ইউজ করি, তবে সেটা খুবই কম। অনেক ডিটেলস কাজ থাকলে বা অনেক ছোট ছোট কাজ থাকলে সেক্ষেত্রে হচ্ছে 000 তুলি ইউজ করি। আদারওয়াইজ হচ্ছে আমি 00 অথবা শুধু 0 তুলিটা ইউজ করি। এখানে আমি সম্পূর্ণ পাঞ্জাবিতে শুধু 0 আর 00 ইউজ করেছি, জাস্ট একটু পরপর চেঞ্জ করেছি কারণ আমার হাতের কাছে ছিল সেই জন্য। তবে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা তুলি দিয়েই সম্পূর্ণ কাজটা করা যাবে, তবে একটু দেরি লাগবে। আর শাড়ির ক্ষেত্রে হচ্ছে আমি 8 নাম্বার তুলিটা ইউজ করি সবসময়। নর্মালি উপরের অংশটা হচ্ছে রাউন্ড শেপ থাকে, সেটা হচ্ছে 8 নাম্বার তুলি। অনেকেই বলতে পারে যে শাড়িতে যে ফুল এখানেও সেম ফুল পাঞ্জাবি, তো আপনি এখানে 8 নাম্বার তুলিটা ইউজ করলেন না কেন, বা 8 নাম্বার তুলি দিয়েও তো এখানে কাজ করা যেত। তবে আমি বলি শাড়িতে হচ্ছে বড় বড় ফুল থাকে তুলনামূলক, সেক্ষেত্রে হচ্ছে বড় তুলি দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন। কিন্তু পাঞ্জাবিটা যেহেতু ছোট, এখানে জায়গাটা ছোট, আপনার ফ্লাওয়ারগুলো একটু বেশি হাইলাইট হবে, সেজন্য হচ্ছে ফিনিশিংটা যথেষ্ট সুন্দর আসার দরকার আছে। আর সেজন্য হচ্ছে আমি ছোটো তুলি দিয়ে কাজ করি, কারণ ছোটো তুলি সবসময় ভালো ফিনিশিং দেয়।
আর এক্ষেত্রে হচ্ছে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, রেডি কালার, সেজন্য হচ্ছে আমি এখানে কোনো এনকে বা বাইন্ডার ইউজ করিনি। কালারটা আমার যথেষ্ট ঘন ছিল, তো বাইন্ডার ইউজ করার কোনো প্রয়োজন পড়েনি। তো এনকে ইউজ করিনি, কারণ হচ্ছে আমি যেহেতু নিচে একটা বেস দিচ্ছি, বেসটা যত বেশি ঘন বা যত বেশি হাইলাইট করবে আমার উপরের কাজটা বেশি সুন্দর করে ফুটবে, সেজন্য আমি কালারটা একদমই পাতলা করিনি, ঘন অবস্থায় হচ্ছে দিয়েছি, যেন শুকানোর পরেও যথেষ্ট পরিমাণে সুন্দর লাগে, বা হচ্ছে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এরকম দিতে না হয়, এক লেয়ারই যেন কাজটা হয়ে যায়। বেস কালার দেওয়ার পর হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, যখন সম্পূর্ণভাবে দেখলাম যে শুকিয়ে গেছে, তারপর হচ্ছে আমি উপরে যে কালারগুলো ইউজ করব সেটা ব্লেন্ড করতেছি। এখানে আমি হচ্ছে হোয়াইট কালারের সাথে একটু পিঙ্ক কালার মিক্সড করে আমি কালারটাকে বেবি পিঙ্ক বানাচ্ছিলাম, কারণ হচ্ছে আমি এখানে একটু মাল্টি কালারে কাজ করব। মাল্টি কালার বলতে এখানে হোয়াইট পিঙ্ক এরকম শেডই থাকবে, কাছাকাছি শেডগুলো, একদম বিপরীত কোনো শেড থাকবে না, কিন্তু কালারের যে মানে ভিন্নতা সেটা কিন্তু এখানে দেখানো হবে, সেজন্য হচ্ছে 3টা কালার নিয়েছি। এবার হচ্ছে রেড কালারটা আমি সরাসরি অ্যাপ্লাই করিনি, কারণ আমার একটু লাইট যে রেডটা সেটা লাগতো, আর আমার রেডটা মনে হচ্ছিলো যে একটু ডিপ, যেহেতু আমি ব্ল্যাক কালার কাপড়ে কাজ করতেছি, এখানে যদি আমি ডিপ কালার ইউজ করি কালারটা দেখতে ভালো লাগবে না, সেজন্য হচ্ছে আমি একটু পিঙ্ক ইউজ করেছি লাইট করার জন্য রেডটাকে। আর এখানে হচ্ছে আপুর যে রেফারেন্সটা ছিল, মানে আমার কাস্টমারের, উনি হচ্ছে এরকম একটা রেফারেন্স দিয়েছিল যে এক একটা পাপড়ি মোটামুটি এক এক কালারের, কিন্তু যে কোনো একটা পাপড়ি হচ্ছে হোয়াইট কালার থাকবে। তো যাই হোক, কাস্টমারের প্রায়োরিটি সবার আগে, উনি যেভাবে চাচ্ছিলেন আমাকে সেভাবে করতে হতো, অ্যান্ড আমার মনে হয় যে ওনার পছন্দ বেশ ভালোই, এটার ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছিলো। তো এখানে আমি একটা পাপড়ি দিয়েছি বেবি পিঙ্কটা, তারপরের পাপড়িটা দিয়েছি হচ্ছে সরাসরি পিঙ্ক, তারপর হচ্ছে রেড আর পিঙ্ক এরকম মিক্সড করে করে দিচ্ছিলাম। আর মাঝে মাঝে হচ্ছে আমি একটু হোয়াইট কালার এক্সট্রা ইউজ করেছি, যখন মনে হচ্ছিল যে কালারগুলো একটু ডার্ক আসতেছে, আর একটু যদি ব্রাইট করা যায় তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনার রেফারেন্স প্লাস হচ্ছে আপনি যদি অর্ডার নিয়ে থাকেন কাস্টমার রেফারেন্স, সে অনুযায়ী কাজ করতে হবে। তবে এখানে যে ভিডিওতে দেখার বিষয় সেটা হচ্ছে আপনার ফিনিশিংটা ভালো আসতেছে কিনা, কারণ যেহেতু নর্মালি হোয়াইট কালার বা লাইট যে কোনো কালার কাপড়ে আমরা সহজেই ভালো ফিনিশিং আনতে পারি, প্লাস হচ্ছে যে কোনো কালার সরাসরি অ্যাপ্লাই করতে পারি, ফিনিশিংও বেশ সুন্দর আসে, কিন্তু ব্ল্যাক কালার কাপড়ে কাজ করতে গেলে একটু ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে আমি বলি প্রাইস রেঞ্জটা এক্ষেত্রে একটু বাড়বে। অনেকেই বুঝতে পারে না, অনেকে ভাবে যে আমি একটা রেফারেন্স দিচ্ছি, বিশেষ করে কাস্টমাররা ভাবে যে আমি একটা রেফারেন্স দিচ্ছি, রেফারেন্সে যে ছবিটা সেটা হচ্ছে হোয়াইট কালারের উপর একটা কাজ, সেম কাজটাই হবে ব্ল্যাক কালারের উপর। এবার হচ্ছে কাস্টমার আপনাকে বলবে হোয়াইট শাড়িটার প্রাইস, ধরেন আপনি ধরলেন একটা শাড়ির প্রাইস সাপোজ 1600, হোয়াইট শাড়িটার প্রাইস যদি 1600 হয়, ব্ল্যাক শাড়িটার প্রাইস স্বভাবতই কিছুটা বাড়বে। এবার কাস্টমার ভাববে যে শুধু কালারটা চেঞ্জ করার জন্য কেন হচ্ছে প্রাইস বাড়তেছে, এটা হচ্ছে আপনার আর আমি বুঝবো, কাস্টমার বুঝবে না। ধরেন আপনি হোয়াইট কালার শাড়িতে যদি সেম কাজটা করতেন, তাহলে আমি এখানে কি করতাম, সরাসরি রেড বা যা যা কালার ছিল সরাসরি অ্যাপ্লাই করে দিতাম। আমার এখানে কাজ করতে হচ্ছে কম, প্লাস হচ্ছে কালার কম খরচ হচ্ছে। কিন্তু সেম কাজটা যদি আমি ব্ল্যাক কালার করি, এখানে যেরকম করলাম, আমি এখানে কিন্তু এটার সাথে একটা শাড়িও করেছি, সেটা হচ্ছে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো। তো এক্ষেত্রে আমার প্রথমে সবটা শাড়ি হচ্ছে হোয়াইট কালার বেস দিয়ে কভার করে নিতে হচ্ছে, তারপর আবার নতুন করে হচ্ছে সবগুলো কালার করতে হচ্ছে। তো এখানে আমাকে ডাবল কাজ করতে হচ্ছে। তো যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করবেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আপনিও ভাবতে পারেন যে আমি শুধু কালারের জন্য এক সেম কাজটাই প্রাইসটা ভিন্ন রাখবো, বা হচ্ছে কাস্টমার কি এটা মানবে কি না। তো কাস্টমারকে এটা বোঝাতে হবে, আপনি কাস্টমারের সাথে ফ্রিলি কথা বলতে পারেন, আর না বুঝতে চাইলে নাই, আপনার যেটা প্রাইস রেঞ্জ আপনি সেটাই রাখেন। মানে বেশি ফ্রি হয়ে গেলেও সমস্যা, কাস্টমাররা অনেক সময় একদম মানে এরকম করে যে মনে হয় আপনাদের কাজের বা আমাদের কাজের কোনো মূল্য নেই। তবে মাশাআল্লাহ আমার বর্তমান যে কাস্টমারগুলো আছে বা যারা আছেন সবাই অনেক সুইট। এই আপুটা তো একদমই আমার সাথে কোনো বার্গেনিং করেনি, আপুটা অনেক বেশি সুইট। আমি বলতেছি না যে সে আমাকে বেশি দাম দিয়েছে বা আমি যত চেয়েছি সেটা দিয়েছে বলে সুইট, এরকম কিছু না। তবে সে আমার কাজের মূল্যটা বুঝতে পেরেছে, সেটাই হচ্ছে আসল কথা। আর আপুটা হচ্ছে তার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য নিচ্ছে, এটা আসলে একটা সুন্দর ব্যাপার। সম্পর্ক ভালো থাকা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট। তো অনেকেই আবার বলেন যে আপু একটা শাড়িটা হচ্ছে এই
এই পেজে এত কম দাম, ওই পেজে এত দাম, তো আপনাদের পেজের দাম কেন বেশি বা ওই পেজের দাম কেন কম। আমি এরকমও অনেক কাস্টমার পেয়েছি আমাকে বলতেছিল যে আপু এই পেজে শাড়িটার প্রাইস বেশি, আপনার এখানে কম কেন, আপনার কি কাপড়ের কোয়ালিটি ভালো না। মানে আপনি সব টাইপের কাস্টমার পাবেন, আপনি আবার অনেক ম্যাক্সিমাম কাস্টমার পাবেন এরকম যে ওরা কমে দিচ্ছে আপনি কেন বেশিতে দিচ্ছেন। তবে দু একজন ব্যতিক্রমও আমি পেয়েছি যারা বলতেছিল যে আপনি কেন কমে দিচ্ছেন, আপনার কাপড়ের কোয়ালিটি কি খারাপ। এটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে বিজনেস করতেছেন, আপনি যে র ম্যাটেরিয়ালসগুলো কিনতেছেন সেগুলো প্রাইস আপনার কাছে কেমন পড়তেছে। অনেকে আছে যাদের বাসা কারখানার সাথে বা নিজেই কারখানা থেকে সরাসরি পারচেস করতে পারে, তাদের একটা পাঞ্জাবি ধরেন, আমি এমনিতেই বলতেছি, সাপোজ ধরেন একটা পাঞ্জাবি 10 টাকা করে সে কারখানা থেকে কিনতেছে, তো সে 10 টাকা করে কিনতেছে, তার কাছে ওটা কম। এখন এই সেম পাঞ্জাবিটা যদি আমি অন্য আরেকজনের কাছ থেকে কিনি, সে হচ্ছে কারখানা থেকে 10 টাকা দিয়ে নিল, তারপর সে আরেকজনের কাছে সেল করলো 12 টাকা, সে আবার আমার কাছে সেল করলো হচ্ছে 14 টাকা, আমার কস্টিং ছিল আনা নেওয়া সেগুলোর খরচ মিলে আমার কাছে পাঞ্জাবিটা আসলো 15 টাকাতে। তো অলরেডি সে কিন্তু ওইখানে 5 টাকা প্রফিট করে ফেলেছে। তো এটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে কিনতেছেন বা আপনার খরচ কত পড়তেছে সেটা মাথায় রেখে হচ্ছে প্রাইস রেঞ্জটা ধরবেন। প্রাইস রেঞ্জ নিয়ে অনেক সমস্যা অনেকেরই, অনেক যারা নতুন স্টার্ট করতেছে বিজনেস তারা কি করে লাস্টে গিয়ে বিভিন্ন পেজে যায়, পেজে গিয়ে হচ্ছে জিজ্ঞাসা করে যে এই শাড়িটার প্রাইস কত, ওই শাড়িটার প্রাইস কত, মানে নিজেই হচ্ছে কাস্টমার সেজে জিজ্ঞাসা করে। এটা করবেন না, সবার প্রাইস রেঞ্জ সেম না। আপনি যত দিয়ে কিনতে পারতেছেন আরেকজন তার চেয়ে অনেক কমে কিনতেছে, তো তার সাথে আপনার কম্পেয়ার করলে একদমই হবে না। এখন হচ্ছে আমি হোয়াইট কালারটা হচ্ছে আবার উপরে দিতেছি, কারণ হচ্ছে আমি যেহেতু প্রথম লেয়ারটা একবারই দিয়েছিলাম, সেটার উপর যেহেতু আমি মাল্টি কালার কাজ করেছিলাম, অলরেডি সেকেন্ড লেয়ার হয়ে গেছে, কিন্তু যে পাপড়িটা হচ্ছে কালার করিনি, মানে আমি বলেছিলাম যে একটা পাপড়ি সাদা থাকবে, সেই পাপড়িটাতে কিন্তু একটা লেয়ারই পড়েছে, আর শুকানোর পর লেয়ারটা কিন্তু হালকা হয়ে গেছে, অনেক জায়গায় কালো কালো লাগতেছে, এটা হয়তো বা ক্যামেরাতে এত বেশি বোঝা যাচ্ছে না। তো এখানে সেকেন্ড লেয়ার দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই কাজের ফিনিশিং ভালো রাখতে হবে। আপনি যদি রিপিট কাস্টমার পেতে চান তাহলে অবশ্যই আপনার প্রাইস রেঞ্জ ঠিক থাকতে হবে। হাই প্রফিটে কখনোই সেল করবেন না। আপনার যতটুকু মনে হয় যে আমি এতটুকু পারিশ্রমিকে খুশি, আপনার কাস্টমারও খুশি, আপনিও খুশি, তাহলে আপনি সেই পারিশ্রমিকে হচ্ছে ছেড়ে দেন, এর চেয়ে বেশি খুশি হতে যাবেন না, তাহলে কিন্তু আপনার রিপিট কাস্টমার আসবে না। এখন একবার একটা জিনিস সেল করলেন অনেক চড়া দামে, আর 6 মাস কোনো সেল হলো না, এর চেয়ে ভালো না যে একটু কম রেঞ্জে সেল করেন, তারপর হচ্ছে বারবার সেল করেন, ওইটাই কিন্তু আসলে ভালো। তো এটা অনেকেই বোঝে না যে অনেক হাই রেঞ্জে সেল করতে তারপর হচ্ছে কাস্টমার কম পায়। দুইটাই কিন্তু ব্যালেন্সে রাখতে হবে, আপনি কীরকম প্রাইসে সেল করতেছেন, আপনার লস হচ্ছে কি না, আবার আপনার কাস্টমার যে আপনার কাছ থেকে নিচ্ছে সে খুশি কি না, দুটাই হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে আমি এখানে ডালগুলো দিব, আর ডাল দেওয়ার জন্য আমি এখানে হালকা ক্রিম কালার নিয়েছি আর হচ্ছে চকলেট কালার নিয়েছি, দুটা মিক্সড করে এরকম একটা সুন্দর কালার এসেছে। এটা যদি কোনো লাইট পাঞ্জাবি হতো বা হোয়াইট কালারের পাঞ্জাবি হতো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কালারটা লাইট করার ট্রাই করতাম না, আমি সরাসরি চকলেট কালারটা ইউজ করতাম, মানে গাছের ডালপালা যেই কালার হয় সেই কালারটা দিয়ে দিতাম। যেহেতু এটা ব্ল্যাক পাঞ্জাবি সেজন্য হচ্ছে আমি এখানে আবার সেকেন্ড লেয়ারও দিব না, সরাসরি একটা লেয়ারই কাজ শেষ করব, সেই জন্য হচ্ছে আমি এখানে একটু লাইট করে নিয়েছি। অনেকেই ভাবেন যে ডিপ কালার পাঞ্জাবির সাথে ডিপ কালার কাজ এগুলো করা যাবে না। আপনি যদি ডিপ কালার পাঞ্জাবিতে বা যে কোনো ধরনের কাপড়ে ডিপ কালার রাখতে চান তাহলে সাথে দু একটা লাইট কালারও আপনাকে মাস্ট বি রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার পাঞ্জাবিটা একদম ডার্ক ডার্ক লাগবে, মানে খুব একটা ফুটবে না। কালার শেডিংটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যখন নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করতে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের রেফারেন্স ডিজাইন নিয়ে কাজ করবেন ততক্ষণ আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা তখনই হবে যখন আপনি নিজে কোনো কিছু ক্রিয়েট করতে যাবেন আর যখন আপনি কালার কম্বিনেশনেও ভুল করবেন। ডিজাইনটা আপনার সুন্দর, সেম ডিজাইন অন্য কেউ করেছে অন্য কালার দিয়ে, তারটা বেশ সুন্দর লাগতেছে কিন্তু আপনারটা সুন্দর হচ্ছে না। এটার প্রধান কারণ হচ্ছে আপনি কালার শেডিং বুঝেন না, অথবা হচ্ছে আপনার কালার কম্বিনেশন যে এটা সিলেক্ট করেছেন সেটা ঠিক না।
যেমন এখানে যদি আমি লালের সাথে সবুজ কালার ইউজ করে ফেলতাম বা হচ্ছে লালের সাথে নীল কালার ইউজ করে ফেলতাম, একটু ভাবুন আমার পাঞ্জাবিটা দেখতে কেমন হতো। আমি এখানে মাল্টি কালার ইউজ করেছি ঠিকই, কিন্তু সিমিলার কালারগুলো ইউজ করেছি যেন মনে হয় যে এটা একটা শেডের মধ্যে আছে, একটা শেড থেকে আরেকটা শেডে গিয়েছে, কালারটা খুব বেশি চেঞ্জ হয়নি। যদিও এটা রেফারেন্স পিক আমার কাছে ছিল, তবুও আমি যদি নিজে থেকে ক্রিয়েট করতাম আমিও হয়তো এই টাইপের কিছু ক্রিয়েট করতাম, বা অন্য যে কোনো শেডও যদি আমি নিতাম, ধরেন এখানে আমি নীল নিলাম, তাহলে নীলের সাথে অবশ্যই লাল নিতাম না, আমি এখানে নীলের সাথে আকাশি নিতাম, হালকা নীল নিতাম, তারপরে হচ্ছে হোয়াইট কালার নিতাম। ইভেন আমি এই সব কালার নিয়ে একটা কালো পাঞ্জাবিতে কাজও করেছি, সেটাও প্রায় এরকম চেরি ফুলের কাজই ছিল। তো কালার কম্বিনেশনটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, হুটহাট একটা কাজ করতেছেন, আপনার মাথায় আসতেছে না কোন কালারটা ভালো লাগবে বা কোনটার সাথে কোনটা মানাবে, সেক্ষেত্রে আপনি আলাদা রাফ করে নিতে পারেন, আলাদা একটা পেজে বা হচ্ছে আলাদা কোনো কাপড়ে একটু প্র্যাকটিস করে নিতে পারেন। সরাসরি হচ্ছে একটা কাজ করতে গিয়ে তারপরে হচ্ছে কাজটা নষ্ট হলে তারপরে কিন্তু কাজের আগ্রহটাই হচ্ছে হারিয়ে যায়। তো কালার কম্বিনেশন নিয়ে আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু শিখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে পার্সেল দিব, কোন কুরিয়ার ভালো হবে, এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাস দিব ইনশাল্লাহ। এর বাইরে যারা হচ্ছে কোনো টপিক চান ক্লাসের বা আপনাদের ব্যক্তিগত সমস্যা যেগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে হবে। কমেন্ট সেকশানে জানালে সেই কমেন্টগুলো পিক করে করে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের টার্গেট নিব বা হচ্ছে নেক্সট ক্লাস যে টপিকগুলো দিতে চাই সেগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। তো অবশ্যই সমস্যাগুলো আমাকে জানাতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু বুঝবো না যে কার কী সমস্যা বা কোন বিষয়ে আলোচনা করলে ভালো হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। আপনারা প্লিজ কমেন্টে হচ্ছে এগুলো নিয়ে একটু বলবেন যে আপনারা এটা চান অথবা এই টপিকটা চান, এই আর্ট চান, সেটা অবশ্যই আমাকে জানাতে হবে। কথা বলতে বলতে আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, আর হচ্ছে এটা আমার পাঞ্জাবির ফাইনাল লুক। এটার ফটোশ্যুট তখনও করা হয়নি যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম এটার ফটোশ্যুট করে আপনাদেরকে সবাইকে এটার ফাইনাল লুক দেখানো হবে। এটা একটা ফ্যামিলি সেট ছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।